রয়েছে। শুভ সকাল। বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আমার প্রাণের ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক বিষয়াবলীর আজকে তৃতীয় লেকচার। আসলে বর্তমান এই আজকে যে আলোচনা হবে এই আলোচনার সিজন না, এখন সিজনটা হচ্ছে আমেরিকার নির্বাচন। জো বাইডেন বাই ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন আমি দেখে উঠলাম 264 আর ট্রাম্প হচ্ছে 214, তার মানে আমেরিকান নির্বাচনে 270টি ইলেকট্রাল ভোট পাইলে সে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তার মানে এটাই মনে হচ্ছে যে জো বাইডেন ক্ষমতায় যাচ্ছে। 78 বছর বয়সী এই জো বাইডেন 1970 সালে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়, আর তার আগে সে অ্যাটর্নি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, কনিষ্ঠ। আমাদের যেমন বর্তমান প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনি যেমন সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য হন, ঠিক তেমনি ভাবে জো বাইডেন পঞ্চম কনিষ্ঠ সিনেটর হিসেবে উনি নির্বাচিত হন। এই পর্যন্ত 6বার সিনেটর হয়েছেন উনি। এর মানে আমরা বলতে পারি উনি ওনার রাজনৈতিক ক্যারিয়ারের একটা অভিজ্ঞতা, যেটাকে বলে, আমরা যদি পূর্ববর্তী যেমন ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, তিনি ছিলেন হচ্ছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী। কিন্তু জো বাইডেনের পুরোটাই হচ্ছে রাজনৈতিক ক্যারিয়ার। আমরা যদি পিছনে যদি দেখি, বুশ, জুনিয়র বুশ, সিনিয়র বুশ, ক্লিনটন, আমরা যাদেরকেই দেখি তাদের রাজনৈতিক ক্যারিয়ারের একটা অভিজ্ঞতা ছিল। জো বাইডেনেরও একটা অভিজ্ঞতা আছে। আমরা কিন্তু বুশ থেকে খুব ভালো কিছু পাইনি, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট এবং মিডল ইস্ট মুসলিম কান্ট্রিগুলো কিন্তু ভালো কিছু পায় নাই তাদের কাছ থেকে। ট্রাম্পকে আমরা পাগল বললেও ট্রাম্প ঐতিহাসিক চুক্তি করে গেছে, যেটা তালেবানদের সাথে চুক্তি, যেটা মানুষের আনএক্সপেক্টেড ছিল। এখন জো বাইডেন পৃথিবীকে কি দিবে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, তারপর সামরিক বলেন, পারমাণবিক বলেন, যা কিছু বলেন সবকিছু দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। সেই শক্তিধর রাষ্ট্রের এই শক্তিশালী নির্বাচনী এবার অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের আমি যতটুকু কথা বলছি এর মধ্যে আপনাদের প্রিলিমিনারি কোশ্চেন আছে, সাম্প্রতিকে আবার পড়াবো। বক্তব্য এটা না, এখানে যারা ক্লাস করতেছেন সাউন্ড শুনতে পাচ্ছে না, তাই কি? আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে শান্ত ইসলাম, আর ওইখানে নাম্বার দেওয়া আছে, কথা বলবেন, হ্যাঁ? আর ক্লিয়ার। আমি যেটা বলছিলাম, এখানে যারা ক্লাস করতেছেন প্রত্যেকের বয়স আমি জানি না, তবে এটুকু জানি যে 30 হয় নাই কারো, 30 নিচে বা 30 পর্যন্ত। তাহলে আপনাদের বয়স হচ্ছে 30 নিচে, 23 থেকে 30 এর মধ্যে আছেন মেবি, বা 22 থাকতে পারেন কেউ। তাহলে জো বাইডেনের বয়স কত? প্রশ্ন করলাম সবাইকে, কমেন্টস এর মাধ্যমে উত্তর দেন। জো বাইডেনের বয়স কত? 78। 78, থ্যাংক ইউ। 1942 সালে জো বাইডেন জন্মগ্রহণ করেন ডেলওয়ালে। আমরা আন্তর্জাতিক পড়াই তো, আমাদেরকে এগুলো মুখস্থ করে রাখতে হয়, নির্বাচিত হওয়ার আগে মুখস্থ করতে হয়েছে, কিছু করার নাই। তাহলে যারা 78 লিখছেন নিজেকে প্রশ্ন করেন, আপনার কনফিডেন্স লেভেল 30 বছরে ভেঙে গেছে। জো বাইডেন 78 বছর বয়সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছে। এর আগে আমরা মাহাত্তির মোহাম্মদকে দেখেছি 92 বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। একটু নিজেকে প্রশ্ন করেন তো,
আমি আপনাদের সম্পর্কে যতটুকু তথ্য জানি, আপনাদের কনফিডেন্স লেভেলটা নাই, শক্তি পাচ্ছেন না, ডিমোটিভেট হচ্ছেন নানান কারণে। একটু জো বাইডেনের দিকে তাকান। ৭৮ বছর বয়সে এসে যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য লড়াই করতে পারে, আপনি বাংলাদেশের সিভিল সার্ভিসে 25 থেকে 30 বছরের মধ্যে লড়াই করতে ভয় পাচ্ছেন, ডিমোটিভেট হচ্ছেন, মোটিভেশন পাচ্ছেন না। একটু নিজেকে প্রশ্ন করেন, আপনার জন্য সফলতা না, আপনি সফলতার যোগ্য না, আপনি চূড়ান্ত ফলাফলের যোগ্য না। এখন কেউ কেউ আবার বলবে আমেরিকান নির্বাচন করাচ্ছে, বাংলাদেশে বিসিএস পাওয়াটা কঠিন, এটা কেউ কেউ বলতে পারে। তাহলে বাংলাদেশে যারা বিসিএস পায় তারা তো অন্য গ্রহ থেকে আইছে, তারা বাংলাদেশেরও না, একদম অন্য গ্রহ থেকে আইছে, তাই না? দেখি কনফিডেন্স লেভেল দুর্বল কার কার, কমেন্টস করেন। কনফিডেন্স লেভেল দুর্বল কার কার একটু কমেন্টস করেন। কমেন্টস এর মাধ্যমে জানান আমাকে যে আমি দুর্বল, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, আমার সব শেষ। কমেন্টস করেন এরকম কেউ থাকলে। আমার হৈমন্তী, আচ্ছা আর কেউ আছেন হৈমন্তীর মতন? হৈমন্তীর তো বয়স কম, রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী, তার এখনো ম্যাচুরিটি আসে নাই। আমার তবে সব শেষ নয়। আচ্ছা, হৈমন্তীর সব শেষ নয় তবে দুর্বল। আমারও শামীমা আক্তার সাথী। নিজেকে একটু প্রশ্ন করেন, যে বয়সে আপনি নিজেকে লড়াই করার উপযোগী মনে করছেন না, তাহলে বাকি জীবনটা আর কি করবেন? একটু নিজেকে প্রশ্ন করেন তো। আমার কথা অন্যভাবে নেবেন না কেউ, অনেকের সাথে আজকে আমি নতুন, আমি একটু অন্যরকম কথাই বলি, সেটা সবাই জানে। এই বয়সে 25 থেকে 30 বছর বয়সে আপনি এখন পড়তে ইচ্ছা করে না, কিংবা কনফিডেন্স পাচ্ছেন না, কিংবা আপনাকে দুর্বল মনে হচ্ছে, বাকি জীবনটা কিভাবে কাটাবেন? মানব জীবনের প্রতিটা ধাপই হচ্ছে সহজ নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, পড়েছেন অনেকবার। জীব পুষ্পসজ্জা না, বরং কণ্টক সজ্জা। আপনি বিসিএস এর জন্য লড়াই করাটা কঠিন মনে করতেছেন, আপনি বিয়ে করবেন, সংসার করাটা আরো কঠিন। আপনি সংসার করবেন, বাচ্চা কাচ্চা মানুষ করা আরো কঠিন, বড় করা আরো কঠিন। বাচ্চা কাচ্চা বড় হলে তাকে মানুষ করা আরো কঠিন, যেটা আপনার বাবা মা করছে, ওই কঠিন কাজটা আপনার বাবা মা করছে, আপনি এই পর্যন্ত আসতে পারতেন না। আপনার চাকরি পাওয়ার যে প্রতিযোগিতা, তার চেয়ে কঠিন হচ্ছে সাংসারিক জীবন, অন্যান্য জীবন। আচ্ছা ধরেন সংসার বাদ দিলাম, যে স্যার না না বিয়ে সহজে হয়ে গেছে, বুঝলাম, কিন্তু দিনকাল কেমন যাচ্ছে এটা বলেন। আচ্ছা, মাহফুজ মাদ্রাজি, আমি হাঁটতে শিখিনি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে চিনি না জানি না, তবে আপনার কথায় আমি নিজে মোটিভেশন পেয়েছি। আপনি আপনি হাঁটতে শিখেননি, আপনি হেরে যান আমরা চাই না, আপনি জিতে যান। আর বিয়ে সহজে হয়ে গেছে, কিন্তু কেমন যাচ্ছে জীবন এটা বলেন। আমি বললাম যে সরকারি চাকরি কোনো কারণে পেলেন না, বললাম যে সরকারি চাকরিটা পাওয়াটা অনেক কঠিন। একটু কল্পনা করেন আপনার আশেপাশে যারা প্রাইভেট জব করে, তাদের জীবনটা কেমন যাচ্ছে, এর চেয়ে কঠিন যাচ্ছে না সহজ যাচ্ছে? আচ্ছা, আজকে ক্লাসের শেষের দিকে বলবো কিভাবে পড়বেন। এখন ক্লাসে ঢুকে যাচ্ছি। এখন ক্লাসে ঢুকে যাচ্ছি, আজকে শেষের দিকে আপনাদেরকে বলবো পড়ালেখার, আপনি কিভাবে পড়ালেখা কন্টিনিউ করবেন, এবং পড়ালেখা করতে মজা লাগবে কিভাবে, এবং পড়ালেখা করতে আসলে ইচ্ছা করবে আপনার, অনিচ্ছা করবে না, এটা কিভাবে সম্ভব আমরা শেষের দিকে গিয়ে কথা বলবো। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাসে।
ভালো হতো আমেরিকার নির্বাচন নিয়ে আলোচনা করলে, কিন্তু আমাদের লেকচারের ধারাবাহিকতা ঠিক থাকবে না। এই জন্য আমরা আজকে আলোচনায় যাচ্ছি লেকচার 3, প্রণালী। আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান প্রণালী ক্লাস হয়েছে আপনাদের? নো স্যার। ওকে, অর্থাৎ 2 নাম্বার লেকচার হয়েছিল আপনাদের এর আগে, তাই তো? 1 আর 2 নং লেকচার হয়েছিল, আজকে 3 নং লেকচার হবে প্রণালী। তাহলে খাতায় শিরোনাম করেন প্রণালী, শিরোনাম করেন প্রণালী। প্রণালীটা আসলে কি? এই প্রণালী নানানজন নানান ভাবে পড়ে। কেউ আছে ছন্দ দিয়ে মুখস্থ করে, কেউ আবার বলে স্যার কয়টা প্রণালী পড়বো, কেউ আবার বলে কোনগুলো ইম্পর্টেন্ট, কেউ ছন্দ দিয়ে মুখস্থ করে, কেউ বোঝার চেষ্টা করে। আসলে এই প্রণালীটা শুধু আপনার প্রিলিমিনারির জন্যই প্রযোজ্য না, মানে বিসিএস এর পিলির জন্য প্রযোজ্য না, যে কোনো পরীক্ষার জন্য প্রযোজ্য, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার চেয়ে বড় কথা হচ্ছে প্রণালী না বুঝলে আপনি মানচিত্র বুঝবেন না। আপনার মানচিত্র বুঝতে হলে আপনাকে প্রণালী বুঝতে হবে। আর প্রণালী আপনার যদি বোঝেন, আপনার ভাইবা পর্যন্ত কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। প্রণালীর আগে আমরা একটু পিছনে ফিরে যাই, আমরা খাল পড়িয়েছিলাম। বিশ্বাস করেন খাল আর প্রণালীর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটার অ্যাক্টিভিটিসই একই রকম। আপনি প্রণালীকে খালের মতো করে কল্পনা করেন তাহলেই হবে। আপনি প্রণালী বাদ দেন, প্রণালী বাদ, খাল চোখের সামনে আপনার ভেসে উঠেছে, খালগুলো দেখতে কেমন। এখন প্রণালী আর খালের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে খাল কৃত্রিম, এটা খনন করা হয়েছে, আর প্রণালী হচ্ছে প্রাকৃতিক, এটা কেউ খনন করে নাই, এটা ন্যাচারালি হয়েছে, প্রাকৃতিক ভাবে এটা সৃষ্টি হয়েছে। দুইটার কাজে একই। আপনি খালের দিকে তাকান, দুই পাশে কি স্থল, খালের দুই পাশে কি স্থল, আর দুইটা সাইড কি করছে, জলসীমানার সাথে সংযুক্ত হয়েছে। ঠিক তেমনি ভাবে প্রণালীও দুইটি স্থল সীমানাকে আলাদা করে, সেটা মহাদেশ হতে পারে, সেটা দেশ হতে পারে, সেটা দ্বীপ হতে পারে, উপদ্বীপ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রণালী প্রথম কি করবে, দুইটা স্থল সীমানাকে কি করবে, আলাদা করবে। তাহলে লিখে রাখেন প্রণালীর কাজ হচ্ছে, আরো 2-4 জন ভিডিও অন করে রাখেন, দেখি ক্লাস নিলে আসলে ক্লাসের মোটিভেশন দরকার। এমনি অনলাইনে ক্লাস কিন্তু জমে গেছে, ভালোই লাগে। এখন আমার কেমন যেন অফলাইনের কথা মনে পড়লে মনে হয় যে এখন আর অফলাইন ভালো লাগতেছে না, অনলাইনকে আমি আসলে বেছে নিয়েছি, অনলাইন ক্লাস কন্টিনিউ করব, ভালো লাগতেছে, সময় নষ্ট হচ্ছে না, আপনার সময় নষ্ট হচ্ছে না, আবার আমি নিরিবিলি পরিবেশে বসে বসে ক্লাস করতে পারতেছি, কোনো চেঁচামেচি নাই, কোনো ঝামেলা নাই। স্যার বেঞ্চে বসতে পারতেছি না, এক কোণা ভেঙে গেছে স্যার, স্যার এই রৌদ্র আসতেছে জানালা দিয়ে, কত ঝামেলা ক্লাসের মধ্যে, স্যার ফ্যান ঘুরে না, এটা স্যার আস্তে চলে জোরে চলে, স্যার এসি কমান বাড়ান, কিছুই নেই। আমি আপনার এসির বাতাসও খাওয়াচ্ছি, আপনি আপনার সবই খাচ্ছেন, আমি এখান থেকে এটাকে মডারেট করতেছি, এটাকে পরিচালনা করতেছি, এটাই ভালো, ভালো লাগতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি অনলাইনেই ক্লাস নেব, আমি অনলাইন টিচার, অফলাইনের না। এখন লিখছেন দুইটি স্থল সীমানাকে কি করবে, আলাদা করবে, আর দুইটি জলসীমানাকে সংযুক্ত করবে, যেমন মহাসাগর, সাগর। জলসীমানা বলতে আবার নদী লিখেন না, সাগর, উপসাগর, মহাসাগর লিখে রাখেন। দুইটি জলসীমানাকে সংযুক্ত করে সাগর, মহাসাগর, উপসাগর। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, স্লাইডে দেখতে পাচ্ছি, দেখেন এটা হলো জল, এই যে দেখেন খালের মতো দেখতেছেন না, এটা এটা স্থল সীমানা, এটা স্থল মাটি, এটাও তাই মাটি। দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা কি করছে, এই দুইটাকে আলাদা করছে, আর এইটা আর এটাকে সংযুক্ত করছে।
এটাকে এটাকে আলাদা করছে, এটাকে আর এটাকে সংযুক্ত করছে, এটার নামই প্রণালী। তাহলে প্রণালীর কাজ হচ্ছে দুইটি স্থল সীমানাকে আলাদা করা আর দুইটি জল সীমানাকে সংযুক্ত করা। নাকি বলেন? বোঝেন নাই কে কে? না বুঝলে বলেন, আবার বলবো। না বুঝলে বলেন, আবার বলবো। আরেকবার। প্রণালীর কাজ হচ্ছে দুইটি স্থল সীমানাকে আলাদা করা আর দুইটি জল সীমানাকে সংযুক্ত করা। দেখেন, দুইটি স্থল সীমানাকে আলাদা করছে, দুইটি জল সীমানাকে সংযুক্ত করছে। এই একটা মনে করেন কোন একটা সাগর বা মহাসাগরের প্রান্ত বা একটা অংশ বা উপসাগরের, এটাও আর একটা অংশ, এই দুইটা অংশকে সংযুক্ত করে দিয়েছে, অর্থাৎ এই অংশটাই হচ্ছে প্রণালী। আশা করি এখন বুঝতে পেরেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও একটা প্রণালী। আমরা প্রথমে যে প্রণালীর নামটি লিখবো এটার নাম হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী, প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী। এখন কিভাবে বেরিং প্রণালী, আগে মাথায় ঢোকেন প্লাস প্লাস মানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস মানে ভাগ আর কি, আলাদা করবে, মাইনাস মাইনাস করবে মানে আলাদা করবে বা ভাগ করবে আর যোগ করবে। তাহলে কি কি বেরিং প্রণালী কি কি যোগ করছে আমরা একটু দেখি। আমরা একটা প্রণালী, এটা একটা স্থলভাগ, এটা একটা স্থলভাগ, এই একটা অংশ, সেটা সাগর হোক উপসাগর হোক মহাসাগর হোক, এটা একটা অংশ, সেটা সাগর মহাসাগর উপসাগর যাই হোক, এই দুইটা এক হইছে, এইটা এটা আলাদা হইছে। কিভাবে হইলো আমরা একটু দেখি। চুক্তি সাগর আর বেরিং সাগর যুক্ত হইছে, এটা হলো চুক্তি সাগর, এটা হলো বেরিং সাগর, এই দুইটা সংযুক্ত হইছে। আর এই দুইটা সংযুক্ত হওয়ার কারণে এশিয়া মহাদেশ থেকে উত্তর আমেরিকা মহাদেশ আলাদা হয়ে গেছে। এখন এশিয়ার অংশে রাশিয়া আছে, মানে রাশিয়ার যে অংশ এশিয়াতে আছে, আর আলাস্কা হচ্ছে এটা রাশিয়ারই ছিল, এটা মার্কিন যুক্তরাষ্ট্র 1867 সালে এটি ক্রয় করে নেয় মাত্র 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে। এই কারণে আলাস্কা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের, তার মানে উত্তর আমেরিকার। তার মানে আমরা বলতে পারি এশিয়া থেকে উত্তর আমেরিকা পৃথক, অথবা রাশিয়া থেকে আলাস্কা পৃথক, এটা আমরা বলতে পারি। আমি আবারও বলছি, বেরিং সাগর চুক্তি সাগরকে, এই যে চুক্তি সাগর আর বেরিং সাগরকে সংযুক্ত করে, এটা এশিয়া মহাদেশ, এটা উত্তর আমেরিকা মহাদেশ। এই এশিয়া মহাদেশ থেকে উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করে, এই অংশের নাম হচ্ছে আলাস্কা, আর এই অংশের নাম হলো রাশিয়া। তাহলে রাশিয়া থেকে আলাস্কাকে আলাদা করেছে, অর্থাৎ রাশিয়া বিয়োগ আলাস্কা অথবা এশিয়া বিয়োগ উত্তর আমেরিকা হয়ে গেল। এই হলো বেরিং প্রণালী। আশা করি বুঝতে পেরেছেন।
লিখে নেন। আচ্ছা, দেখেন আমরা যদি মানে পুরোটাকে দেখাই আপনাকে, এটা হলো বেরিং সাগর, এটা হলো চুক্তি সাগর, এটা হলো রাশিয়া, এটা হলো আলাস্কা, এটাকে সংযুক্ত করেছে, এটা আলাদা হয়েছে, এই হলো বেরিং প্রণালী। এটা প্রশান্ত মহাসাগর, প্রশান্ত, মূলত এটা হলো উত্তর আমেরিকা। আমরা একটা অংশ এখানে দেখাইছি, যেহেতু পৃথিবী দেখতে এরকম না, পৃথিবী তো গোল, তখন এই পাশ আর এই পাশ তো আলাদা হবে না, সংযুক্ত হয়ে যাবে। তো এটা আর এটা সংযুক্ত হবে, হ্যাঁ, আর এটা আর এটা আলাদা হবে, সেটাকে এখানে কেটে আমরা দেখাচ্ছি। এই, তাহলে আমরা দুইটা মহাদেশকে আলাদা করলাম কিসের মাধ্যমে? বেরিং প্রণালীর মাধ্যমে। বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব অর্থ হচ্ছে মৃত্যুর দ্বার, মৃত্যুর দ্বার। বাবেল মানদেব হচ্ছে মৃত্যুর দ্বার। বাবেল মানদেব শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দ্বার। ওয়াও, আমরা বাবেল মানদেবটা দেখতে পাচ্ছি, এটা মূলত এশিয়া মহাদেশ। এশিয়ার একটা দেশ আছে, এই দেশটার নাম হচ্ছে ইয়েমেন, এটা হলো ইয়েমেন। আর এটা হলো আফ্রিকা মহাদেশ, এই জায়গায় একটা দেশ আছে, নাম হলো জিবুতি। এই যে জিবুতি বানানটা দেখে রাখেন, এটাও কখনো পরীক্ষায় আসলেও আসতে পারে। তো দেখেন, এই জায়গাটা হলো লোহিত সাগর, এই জায়গাটা, আর এই জায়গাটা হলো এডেন উপসাগর, এডেন, এইটা লোহিত সাগর, এইটা এডেন উপসাগর, এটা আর এটা সংযুক্ত হয়েছে, অর্থাৎ লোহিত সাগর আর এডেন উপসাগর সংযুক্ত হয়েছে। এশিয়া থেকে আফ্রিকা আলাদা হয়েছে, অথবা ইয়েমেন থেকে জিবুতি আলাদা হয়েছে। ইয়েমেন থেকে জিবুতি আলাদা হওয়া মানেই হচ্ছে এশিয়া থেকে আফ্রিকা আলাদা হওয়া, কারণ ইয়েমেন হচ্ছে এশিয়ার দেশ আর জিবুতি হচ্ছে আফ্রিকার দেশ। তাহলে ইয়েমেন আর জিবুতি আলাদা হওয়া মানেই এশিয়া থেকে আফ্রিকা আলাদা হওয়া। সংযুক্ত হয়েছে লোহিত সাগর আর এডেন উপসাগর, এর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এটা স্লাইড ক্লিয়ার বোঝা যায় না স্যার? কেন? স্পষ্ট, আপনার ওখানে সমস্যা হচ্ছে, স্লাইড বোঝা যাবে না কেন? আপনার কাছে দুইটা স্লাইড আছে, আপনার মোবাইলে দেখেন দুইটা স্লাইড আছে, ও আলো বেশি এই জন্য। বাবেল মানদেব ফরাসি শব্দ, দেখেন এতক্ষণ যে কথাগুলো বলেছি, লোহিত সাগর আর এডেন উপসাগর, যদি কখনো পরীক্ষায়
এডেন উপসাগর না পান, তবে আপনি আরব সাগর দিতে পারবেন। যদি কখনো এডেন উপসাগর না পান, কারণ এডেন উপসাগর হচ্ছে আরব সাগরেরই একটা উপসাগর, যদি আপনি আরব সাগর এডেন উপসাগর না পান, আরব সাগর দিতে পারবেন। তাহলে এই দুইটা যোগ হয়েছে। আর বিয়োগ হবে কে কে? ইয়েমেন থেকে জিবুতি অথবা এশিয়া থেকে আফ্রিকা, এতক্ষণ যেটা বলেছি। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এশিয়া থেকে আমেরিকা, এরপর এশিয়া থেকে আফ্রিকা আলাদা করলাম। আরেকটু স্পষ্ট দেখাচ্ছি প্রণালীটা। এই এই হলো রেড সি, লোহিত সাগর। এই হলো গালফ অফ এডেন, মানে এডেন উপসাগর। এটা অ্যারাবিয়ান সি, আরব সাগর। এটা ইয়েমেন। এই যে এটা হলো জিবুতি, ইয়েমেন থেকে জিবুতি পৃথক হচ্ছে, অথবা এশিয়া থেকে আফ্রিকা পৃথক হচ্ছে। লোহিত সাগর আর এডেন উপসাগর সংযুক্ত হচ্ছে। এর নামই হচ্ছে বাবেল মানদেব প্রণালী। আরেকবার বলেন। অনেকবার বলেছি স্যার, 3 বার বলেছি, 3 বার। বসফরাস প্রণালী আমাদের নেক্সট আলোচনা। বসফরাস প্রণালী। দেখতে পাচ্ছেন এই যে স্থলভাগ, আবার মাঝখানে একটু ফাটা, এই যে ফাটা জায়গাটাই হচ্ছে প্রণালী। এটাই হলো বসফরাস প্রণালী। এটা হলো এশিয়া, এটা হলো ইউরোপ। এই এশিয়া আর ইউরোপ আলাদা হয়ে গেছে। এটা হলো ব্ল্যাক সি। ব্ল্যাক সি মানে কৃষ্ণ সাগর। স্যার, জিবুতিতে যে কোনো দেশের সামরিক ঘাঁটি রয়েছে? শোভনচন্ড, জিবুতিতে প্রথম সামরিক ঘাঁটি করেছে, সামরিক ঘাঁটি না, নৌঘাঁটি করেছে চীন। চীন করেছে। দেখেন, ব্ল্যাক সি, এটা হলো সি অফ মর্মর, অর্থাৎ কৃষ্ণ সাগর সংযুক্ত হয়েছে মর্মর সাগরের সাথে। আর আলাদা হয়ে গেছে এশিয়া থেকে ইউরোপ। এটার নামই বসফরাস প্রণালী। দেখেন, আগে লেখেন, পরে দেখেন, তারপর শেখেন। আজকে একটু স্লো ক্লাস নিচ্ছি, কারণ এই জায়গাটা অনেকে বোঝে না, বুঝতে সময় লাগে। এই জন্য স্লো ডেলিভারি দিচ্ছি, যেন আর কোনোদিন প্রণালীর ক্লাস আপনাকে করতে না হয়, কারো কাছে যেতে না হয়। জীবনের তরে যেন প্রণালী আজকেই শেষ হয়ে যায়। দেখেন, তাহলে কি করলো? এশিয়া থেকে ইউরোপকে কি করলো? আলাদা করে দিল। দেখতেই পাচ্ছি যে আলাদা করে দিছে। এই যে ফাইটে গেছে, দেখেন নাই? ফাইটে গেছে। কৃষ্ণ সাগর আর সংযুক্ত করলো কাকে? মর্মর সাগরকে। আপনার কাছে যদি মানচিত্র থেকে থাকে, মর্মর সাগর পেতে একটু খুঁজে পেতে একটু কষ্ট হবে, তারপরও পাবেন। তাহলে কি লিখলাম? এতক্ষণ যে কথাগুলো বলছি তাই লিখছি। তবে এখানে একটা কথা ভুল আছে, ভূমধ্য সাগর লেখা আছে, এইটা একটু কেটে দিবেন দয়া করে। এটা কেউ লিখবেন না। কৃষ্ণ সাগর আর মর্মর সাগর সংযুক্ত হয়েছে। এশিয়া থেকে ইউরোপ আলাদা হয়েছে, অথবা তুরস্ক থেকে ইস্তাম্বুল আলাদা হয়েছে। তুরস্ক থেকে ইস্তাম্বুল। এখন দেখেন, 2 মহাদেশে এই দেশটা অবস্থিত, তুরস্ক।
এশিয়া এবং ইউরোপে এই ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের শহর, একটা সময় রাজধানী ছিল। এখানেই কনস্টান্টিনোপল এটার নাম ছিল কনস্টান্টিনোপল, এই ইস্তাম্বুলের নাম ছিল। তো এটা এখন নাই, তুরস্কের এখন রাজধানী হচ্ছে আঙ্কারা, যেটা এশিয়ার অংশে পড়ছে, কিন্তু এই শহরটা হচ্ছে ইউরোপের মধ্যে। স্বভাবতই তুরস্ক এশিয়ার, ইস্তাম্বুল ইউরোপের ভূখণ্ডে পড়েছে। যথাযথ কারণে তুরস্ক থেকে ইস্তাম্বুল আলাদা হয়ে গেছে আমরা বলতে পারি, আর এশিয়া থেকে ইউরোপ আলাদা হয়েছে সেটাও বলতে পারি। এই হলো বসফরাস প্রণালীর কাজ, যেটা ঘটাইছে আর কি বসফরাস। ওকে, দেখেন আমরা যদি আরেকটু টেনে দেখি তাহলে এভাবে দেখতে পাবো। এই হলো কৃষ্ণ সাগর, এই হলো মর্মর সাগর, এই দুইটা সংযুক্ত হয়েছে। এখানে একটু অন্যরকম দেখাচ্ছি, মানে সাগরগুলোকে দেখাচ্ছি। এই কৃষ্ণ, এই মর্মর, এই হলো এজিয়ান সাগর, এজিয়ান। এই হলো তুরস্ক, তুর্কি, এই পুরোটা। এই অংশটা, এইটা হলো ইস্তাম্বুল। এই যে সরি, এই যে হলো ইস্তাম্বুল, এই যে এখান দিয়ে গিয়ে এই এই হলো ইস্তাম্বুল, যেটা বসফরাস প্রণালী হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। দার্দানেলিস প্রণালী, এই হচ্ছে দার্দানেলিস প্রণালী। আমরা দেখতে পাচ্ছি এই একটা ভূখণ্ড আর এই একটা ভূখণ্ড, এই দুইটা ভূখণ্ড আলাদা হয়ে গেছে। সি অফ মর্মর, এটা হচ্ছে মর্মর সাগর। আর এখানে রয়েছে এজিয়ান সাগর। মর্মর আর এজিয়ান সংযুক্ত হবে। আমরা একটু দেখি কি কি সংযুক্ত হয়েছে আর কি কি বিয়োজন ঘটেছে। মর্মর আর এজিয়ান সাগর সংযুক্ত হয়েছে। এশিয়া থেকে ইউরোপ পৃথক হয়েছে, অর্থাৎ আগের প্রণালী দ্বারাও এশিয়া ইউরোপ পৃথক হয়, এই প্রণালী দ্বারাও এশিয়া ইউরোপ পৃথক হয়। মর্মর সাগর আর এজিয়ান সাগর সংযুক্ত, এশিয়ার ইউরোপ পৃথক। আশা করি বুঝতে পেরেছেন। এটা ছিল দার্দানেলিস প্রণালী। মাই ডিয়ার, এতক্ষণে আমরা এশিয়া থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে আফ্রিকা, সরি, এশিয়া থেকে আফ্রিকা, এশিয়া থেকে ইউরোপ আমরা সক্ষমভাবে, সফলভাবে আমরা পৃথক করেছি। এখন আমরা ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করব। আমরা যে দার্দানেলিস প্রণালীটা আরেকটু দেখি। এই মর্মর,
এটা এখান দিয়ে আসলো, এজিয়ানে এসে মিললো। এটা এশিয়া, আর এটা হচ্ছে ইউরোপ। আমরা এখন ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করব জিব্রাল্টার প্রণালী। পরীক্ষায় খুব আসে, একটা জনপ্রিয় প্রণালী এটি। জিব্রাল্টার, দেখেন এটা হলো আটলান্টিক, এটা হলো ভূমধ্য। এই যে যে অংশ, এটা আরেকটু ক্লিয়ার হবে না আরেকটা স্লাইড দেখালে। অনেকে জিব্রাল্টার দেখে জেব্রা জেব্রা মনে করছেন। অনেকে ভাবে যে জিব্রাল্টার প্রণালীর সাথে মনে হয় জেব্রার কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক কিন্তু নাই। জিব্রাল্টার প্রণালীর সাথে জেব্রার কোনো সম্পর্ক নাই। তাহলে কিসের কি? দেখেন, এটা ভূমধ্যসাগর আর উত্তর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। স্পেন আর মরক্কোকে পৃথক করেছে। স্পেন হলো ইউরোপের একটা রাষ্ট্র, আর মরক্কো হচ্ছে আফ্রিকার একটি রাষ্ট্র। তার মানে ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করেছে। বুঝে লিখবেন প্লিজ, না বুঝে কেউ লিখবেন না, লিখে লাভ নাই। ওই যে গান শুনেছেন না, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে। তাহলে কাগজে লিখলে ছিঁড়ে যাবে আর পাথরে লিখলে ক্ষয়ে যাবে। নামটি কোথায় লিখতে হবে বলেন, সবাই বলেন, নামটি কোথায় লিখতে হবে? মনে, হৃদয়ে। শুনেছেন গান? আমরা যদি আমাদের হাই স্কুলের জীবনটা হৃদয়ে নিয়ে আসতাম, তাহলে বিসিএস এর জন্য প্রস্তুতির দরকার নাই। আপনি প্রথমবারেই ক্যাডার হবেন। অষ্টম শ্রেণী, নবম, দশম শ্রেণী সাধারণ জ্ঞান ব্যতীত আর সব সাবজেক্ট, অঙ্ক বলেন, ইংলিশ বলেন, যা বলেন, আমরা যদি অ্যাড করি ইন্টারমিডিয়েট, তাহলে এখানে যারা আছেন এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করে আসছেন, যা পড়ে পাশ করে আসছেন তাই হচ্ছে এখন চাকরির পড়া। অর্থাৎ এসএসসি আর ইন্টারমিডিয়েট হৃদয়ে লেখা হয় নাই, খাতায় লেখা হয়েছে, দায় এড়ানো হয়েছে। দায় সারা হওয়ার কারণে ওই জায়গাটা পার করে ফেলছেন, কিন্তু এখন পার করতে একটু কঠিন মনে হচ্ছে। এই কারণে এই যে প্রণালীর কথা বলছি, বিলিভ করেন এটা মুখস্থ করে কোনো লাভ নাই। আজকে মুখস্থ করবেন, 2 দিন পরে ভুলে যাবেন। মানচিত্র দেখে দেখে যদি এটা বোঝেন, এটা আজীবন মনে থাকবে এবং খুব কাজে লাগবে আপনার। আমরা জিব্রাল্টার প্রণালী আপনাদেরকে দেখিয়েছি, এখন একটু ক্লিয়ার করি মানচিত্রের মাধ্যমে। এই রাষ্ট্রটার নাম হচ্ছে স্পেন, এটা ইউরোপের রাষ্ট্র। এই রাষ্ট্রটার নাম হচ্ছে মরক্কো, এটা আফ্রিকার রাষ্ট্র। এটা হলো মেডিটেরিয়ান সি, মানে ভূমধ্যসাগর, আর এটা হলো আটলান্টিক মহাসাগর। আগেই বলেছি আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা আছে উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ। তাহলে এটা উত্তরের সাথে সংযুক্ত হয়েছে, অর্থাৎ ভূমধ্যসাগর উত্তর আটলান্টিক মহাসাগরে সংযুক্ত হয়েছে। স্পেন থেকে মরক্কো পৃথক হয়েছে, অথবা ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে। না বোঝার কোনো কিছু নাই।
তখন তো সব মুখস্থ করছিলাম। এখন আর মুখস্থ করেন না, এখন একটু সময় বেশি লাগলেও বুঝে পড়েন ভাই। আমি আপনাদেরকে বললাম, আপনারা তো বলেন যে মনে থাকে না। মনে থাকবে কেমনে? না বুঝে মুখস্থ করলে তো মনে থাকবে না। আর একটা বিষয় রিভিশন দিতে হবে। বিজ্ঞানী, যারা মনোবিজ্ঞানী রয়েছেন, তাদের মতে মানুষ যা দেখে, যা শুনে, যা পড়ে, 24 ঘন্টার মধ্যে তার 70% সে ভুলে যায়। এই জন্য নিয়ম হচ্ছে 24 ঘন্টার মধ্যে ওইটাকে একবার রিভিশন দেওয়া। রিভিশন দিলে এটা আবার কাভার হয়। আর যদি 24 ঘন্টা পর আপনি রিভিশন না দেন, তাহলে আপনি দেখবেন হালকা মনে পড়তেছে, কি যেন পড়ছিলাম। ট্রাই করে দেখেন। এই কারণে আপনাকে 4বার এইভাবে রিভিশন দিতে হবে, ওই বিষয়টা আপনার মনে থাকবে। সেটা 24 ঘন্টায় একবার, 48 ঘন্টায় একবার, 72 ঘন্টায় একবার, 7 দিনে একবার। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পরপর 3 দিন একটা বিষয় যদি একটু রিভিশন দেন, আবার 7 দিন পর যদি রিভিশন দেন, তাহলে আপনার মনে থাকবে। সেটা বুঝে, না বুঝে এক লাইন পড়বেন না, বুঝে সারাদিন যদি এক লাইন মনে থাকে, ওটাই কাজে লাগবে। কারণ পরীক্ষায় সব কথা আসে না। পরীক্ষা একই কথা ঘুরে ফিরে আসে, ঘুরায় ফিরায় দেয়। সব চরিত্র তো পরীক্ষায় আসে না। ওই রোহিণী চরিত্রই ঘুরায় ফিরায় বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে আসলে রোহিণী চরিত্র মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করেন যে কোন উপন্যাসের চরিত্র রোহিণী ছিল এবং এই রোহিণী আসলে কি করছিল, তার ক্যারেক্টারটা আসলে কি ছিল। একবার একটু মনোযোগ দিয়ে ঘটনাটা দেখেন, বোঝেন। জীবনে আর রোহিণী কোন উপন্যাসের চরিত্র, এটা আপনাকে আর মুখস্থ করতে হবে না, পরীক্ষার হলে মাথার চুল ছিঁড়তে হবে না। আজীবনের জন্য রোহিণী আপনার হৃদয়ের আবদ্ধ হয়ে যাবে। তো এই ঘুরে ফিরে তো রোহিণী আসে, তাহলে আপনি রোহিণীই পড়েন। তাহলে ঘুরে ফিরে এই যে জিব্রাল্টার প্রণালী আসে, ঘুরে ফিরে বেরিং প্রণালী আসে, ঘুরে ফিরে পক প্রণালী আসে, ঘুরে ফিরে ফ্লোরিডায় আসে, ঘুরে ফিরে বাবেল মান্দাবি আসে। তাহলে এগুলো একটু বুঝে পড়েন না ভাই, সেটা একটু বারবার বুঝে পড়েন। আপনার এমন ভাবে পড়েন যেন এটা আর না পড়তে হয়, যে কোনো সময় যেন মনে করতে পারেন, এটা যেন মনে থাকে আপনার। আমরা ম্যাক্সিমামই হচ্ছে যে ভুলগুলো করি, 1 নাম্বার হলো না বুঝে পড়ি। 2 নাম্বার হচ্ছে আমরা গাছ লাগানোর আগে ফল খাওয়ার চেষ্টা করি। 3 নাম্বার হলো প্রথমে যে আগ্রহ থাকে, এই আগ্রহ বেশি দিন ধরে রাখতে পারি না, মানে মোটিভেশন। আপনার প্রথমের মোটিভেশন যদি আপনি টানা 1 বছর রাখতে পারেন, সফলতা কেউ ঠেকাতে পারবে না সৃষ্টিকর্তা ব্যতীত। আমি বললাম, স্যার আমাদের দেহের প্রাইমারি, হাই স্কুল, কলেজ এ ত্রুটিপূর্ণ পড়াশোনা জন্য আজকে আমাদের, সবসময় অন্য দোষ দিয়েন না। আপনার স্কুল কলেজ থেকেই দেখেন, যে আপনার স্কুল কলেজে পড়ালেখা করে দেখেন, কেউ না কেউ বিসিএস ক্যাডার হয়েছে, কেউ না কেউ দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা আছে। সবসময় অন্য দোষ দিয়েন না। আপনাকেও দেখেন টিচার কত পড়তে বলছে, বাবা মা কত পড়তে বলছে, আপনি পড়েন নাই। সবসময় এই যে এটা আমাদের একটা খারাপ অভ্যাস, আমরা অলওয়েজ অন্যকে দোষারোপ করতে খুব পছন্দ করি। এটা আমাদের কাছে খুবই মুখরোচক। হ্যাঁ, এই যে যারা ক্লাস করতেছেন, এর মধ্যেই কেউ না কেউ আগামী বছর ক্যাডার হবে, আর কেউ হইতে পারবে না। কারো প্রাইমারির হবে, কারো হাই স্কুল হবে, কারো মিনিস্ট্রিতে হবে, কেউ কিছুই হবে না। কেন এটা ভেরিয়েশনটা কেন আসতেছে? এখন 1 বছর পরে আপনিও বলবেন কনফিডেন্স কিছু পড়ায় নাই, যদি আপনার সফলতা না আসে, যে ত্রুটিপূর্ণ পড়ালেখা ছিল কনফিডেন্সে। আবার আপনি যে সফল হয়েছে সে বলবে না, কনফিডেন্স আমাকে একটা ভালো সার্ভিস দিয়েছে। ব্যাপারটা এরকমই। হ্যাঁ, স্কুলে আমাদের ত্রুটিপূর্ণ লেখাপড়া আছে। স্কুলে প্রতিটা হাই স্কুলের দিকে যদি তাকাই, 2-3 জন করে ভালো টিচার আছে, বাকিরা হচ্ছে বিভিন্নভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে। ভাই যে সময়কার কথা বলছেন, ওই সময় তো কেউ চাকরি করতে চাইতো না ওইভাবে।
এলাকার লোকজনই চাকরি করতো, লুঙ্গি পরে ক্লাস নিত, এটা ছিল। কিন্তু অনেক ভালো জিনিয়াস টিচার ছিল। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমাদের স্কুলে জিনিয়াস কয়েকজন টিচার ছিল। আবার ম্যাক্সিমাম টিচারই হচ্ছে বেশি কোয়ালিটি সম্পন্ন ছিল না, এটা এখন বুঝি। এখন ওই অন্যকে দোষ দিয়ে লাভ নাই, দোষটা আসলে নিজেকেই দিতে হবে। সো আমি যেটা বললাম, যদি এভাবে পড়তে পারেন, মোটিভেশন ধরে রাখতে পারেন, আপনার সফলতা আসবে। স্পেন আর মরক্কো আলাদা হইলো, ভূমধ্যসাগর আর উত্তর আটলান্টিক মহাসাগর সংযুক্ত হলো, এই কথাটা আবারও বলেছি, এটা পরীক্ষায় আসবে। আপনি 10-15টা পরীক্ষা দিলে এর মধ্যে এই প্রশ্নটা পাবেন। এখন পরীক্ষার হলে যদি আপনি মুখস্থ করে যান তাহলে আপনি পারবেন না, আর বুঝে যদি যান তাহলে আগামী 15 বছর পরেও যদি আপনার পরীক্ষা দিতে হয় আপনার মনে থাকবে, আপনার কোনো প্রবলেম হবে না। আমরা এখন যাচ্ছি কুক প্রণালী। কুক প্রণালী কুক, দেখেন, আবার এটা যে কুকুরি কুকুরি কুক না, আবার রান্না বান্না না। অনেকে বলতে পারেন এটা রান্নার প্রণালী কিনা, এই প্রণালীর সাথে রান্নার কোনো সম্পর্ক নাই। এই প্রণালীটা হলো এই যে, এই যে যে দেশটা আমরা সবাই চিনি, কিউই, নিউজিল্যান্ড, এই পুরোটাই নিউজিল্যান্ড। এটা হলো নিউজিল্যান্ডের উত্তর অংশ, এটা হলো দক্ষিণ অংশ। এই অংশটা হলো ওয়েলিংটন, যেটা হলো নিউজিল্যান্ডের রাজধানী। এটা হলো তাসমান সাগর, তাসমান, তাসমান, আসমান না কিন্তু, তাসমান, এটা প্রশান্ত মহাসাগর। তাহলে তাসমান সংযুক্ত হয়েছে কার সাথে? প্রশান্ত। আর উত্তর নিউজিল্যান্ড বা ওয়েলিংটন থেকে বিয়োগ হয়েছে কে? দক্ষিণ নিউজিল্যান্ড। এই তো হয়ে গেল। অর্থাৎ এই প্রণালীর কারণে নিউজিল্যান্ড দুই ভাগ হয়ে গেছে। তাসমান সাগর আর প্রশান্ত মহাসাগর সংযুক্ত হয়েছে। আর উত্তর নিউজিল্যান্ড বা ওয়েলিংটন থেকে দক্ষিণ নিউজিল্যান্ড পৃথক হয়েছে। দেখেন, এটা হলো উত্তর নিউজিল্যান্ড, এটা হলো দক্ষিণ নিউজিল্যান্ড। এইটা হলো উত্তর নিউজিল্যান্ডের এই অংশ হচ্ছে ওয়েলিংটন, এই কারণে আমরা উত্তর নিউজিল্যান্ডের অবলিকে লিখেছি ওয়েলিংটন। এটা হলো দক্ষিণ নিউজিল্যান্ড। আশা করি আপনাদের এটুকু বুঝতে পেরেছেন। কুক প্রণালীর পর তাতার প্রণালী। তাতার, তাতার প্রণালী, দেখেন, এই যে একটা ভূখণ্ড দেখতেছেন না, এটার নাম শাখালিন, এটার নাম রাশিয়া। এটা হলো রাশিয়া, এটা হলো শাখালিন দ্বীপ। এটার নাম সি অফ ওকটস্ক, অর্থাৎ ওকটস্ক সাগর।
এটার নাম সি অফ জাপান, মানে জাপান সাগর। তাহলে ওকটক সাগর সংযুক্ত করেছে কাকে? জাপান সাগরকে। আলাদা করলো কাকে? শাখালিন থেকে রাশিয়াকে। আশা করি বুঝতে পেরেছেন। শাখালিন থেকে রাশিয়াকে আলাদা করেছে, ওকটক সাগর থেকে জাপান সাগরকে, ওকটক সাগরের সাথে জাপান সাগরকে সংযুক্ত করেছে। দেখেন, ওকটক সাগর যোগ জাপান সাগর, শাখালিন দ্বীপ বিয়োগ রাশিয়া। আশা করি এই প্রণালীটি সবাই বুঝতে পেরেছেন, সমস্যা হবে না বলে মনে করছি। কোরীয় প্রণালী, নেক্সট আলোচনা হচ্ছে কোরীয় প্রণালী। শাখালিন কোন দেশের আইল্যান্ড পরবর্তী ক্লাসে পাবেন, তারপরেও বলে দিচ্ছি শাখালিন হচ্ছে এখন রাশিয়ার দখলে রয়েছে। এটা জাপানের ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া এটা জোর করে দখল করে নেয় এবং এখানে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে। এমডি আলামিন, আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে কোরীয় প্রণালী আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এই দেশটার নাম হচ্ছে জাপান, এই পুরোটাই জাপান। এটার নাম কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে ল্যান্ড বাউন্ডারি, কোনো পানিপথ দ্বারা পৃথক হয় নাই। ওটা 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর ভাগ করা হয়েছিল। অতএব এই দুই কোরিয়াই জাপান থেকে আলাদা হয়ে গেছে। এটা প্রণালী। এখানে জাপান সাগর, এখানে পূর্ব চীন সাগর। এই জাপান সাগর আর পূর্ব চীন সাগর সংযুক্ত হয়েছে, দুই কোরিয়া থেকে জাপান আলাদা হয়েছে। দেখেন, জাপান সাগর যোগ পূর্ব চীন সাগর, এটা হলো পূর্ব চীন সাগর, আর এটা হলো জাপান সাগর। এই দুইটা সংযুক্ত হয়েছে, দুই কোরিয়া থেকে এই জাপান আলাদা হয়ে গেছে। এই কারণে এটাকে আমরা বলতেছি কোরীয় প্রণালী। আই হোপ বুঝতে পেরেছেন। দেখি বোঝানোর মতন আরো জায়গা আছে কিনা। আর একটু আছে, ওই একই ইমেজ।
পক প্রণালী। পরবর্তী আলোচনা হচ্ছে পক প্রণালী, খুবই জনপ্রিয় একটি প্রণালী, বিশেষ করে প্রাইমারির পরীক্ষা সহ কিছু পরীক্ষায়, তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায় খুব বেশি আসে পক প্রণালী। কিন্তু এই পক প্রণালী আমরা ভুলভাবে পড়ি অনেকেই। পক প্রণালী নিয়ে কঠিন কোনো প্রশ্ন হয় না, বারবার যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে পক প্রণালী কোন দুইটি দেশকে পৃথক করেছে। ভারত শ্রীলঙ্কা, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আজকে আমরা দেখব আসলে আমরা মুখস্থ বিষয় নিব না, আমরা অরিজিনালি বুঝবো। এটা হলো শ্রীলঙ্কা আর এটা হলো ভারত। এটা হলো বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এখানে পক বে আছে, যদিও লাগবে না আমাদের। এটা হলো বে অফ বেঙ্গল, এটা এখান দিয়ে আসছে। এটা হলো গালফ অফ মান্নার, মান্নার উপসাগর। এখানে এই দিকে আসলে পাবেন আরব সাগর। আর এটা হলো ভারত মহাসাগর। তাহলে অপশনে তিনটা, এই বঙ্গোপসাগর মান্নার উপসাগরের সাথে সংযুক্ত হয়েছে। যদি মান্নার উপসাগর না পান, মান্নার উপসাগর হচ্ছে আরব সাগরের একটা উপসাগর, তাহলে উত্তর হবে আরব সাগর। যদি তাও না পান, আরব সাগর হচ্ছে ভারত মহাসাগরের একটা সাগর, তাহলে উত্তর হবে ভারত মহাসাগর। আর এই যে ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়ে গেছে। এখন দেখেন, এই যে এটা হলো শ্রীলঙ্কা, এটা হলো বঙ্গোপসাগর, এটা এই যে বে অফ বেঙ্গল, এই যে এখান দিয়ে আসছে। এই এখানে জয়েন্ট না, এটা একটা ব্রিজ দেখাচ্ছে, এটা কিন্তু জয়েন্ট না, এখানে একটা ব্রিজ দেখাচ্ছে। হ্যাঁ, তো এই এই যে মান্নার উপসাগরের সাথে এসে যুক্ত হইলো। না পাইলে আপনি আরব সাগর, এখানে আরব সাগর আছে। আর না পাইলে এটা ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর রয়েছে, এটাই সংযুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, বঙ্গোপসাগর যোগ মান্নার উপসাগর অথবা ভারত মহাসাগর, এখানে প্লাস চিহ্ন হবে না, এখানে অবলিক চিহ্ন হবে। আরব সাগর আর ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা, এখানে অবলিক চিহ্ন দিয়ে দেন। আমি এতক্ষণ যা বুঝিয়েছি স্লাইডে তাই লিখেছি, আশা করি বুঝতে পেরেছেন। সবচেয়ে জনপ্রিয় প্রণালী হচ্ছে এটি, আশা করি পারবেন। কি লিখেছেন স্যার? কি কি পৃথক হয়েছে? এই যে ভারত থেকে শ্রীলঙ্কা পৃথক, ভারত শ্রীলঙ্কা, এই যে ভারত, এই যে শ্রীলঙ্কা, এই ভারত থেকে শ্রীলঙ্কা পৃথক হয়েছে। এটা অনেকবার পরীক্ষায় আসছে, ভারত শ্রীলঙ্কা পৃথক। বোঝেননি? আশা করি বুঝতে পেরেছেন। এই যে এটা মালাক্কা প্রণালী। নেক্সট, শেষে বলে দিব কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট।
এটা শেষে বলে দিব, দাগিয়ে দাগিয়ে নিবেন, সাজেশন করে নিবেন, আগে পড়াই। এটা হলো মালয়েশিয়া, আর এটা হলো ইন্দোনেশিয়ার একটা অংশ, সুমাত্রা। আর একটু ক্লিয়ার করে দেখাই। আগে লেখেন মালাক্কা প্রণালী, জাভা সাগর যোগ বঙ্গোপসাগর, মালয় বিয়োগ সুমাত্রা বা ইন্দোনেশিয়া। এখানে মালয় হচ্ছে মালয়েশিয়ার, এখানে একটু ভুল লেখা আছে, ভুল না, আহ, মানে এখানে মালয়েশিয়া আর এখানে ইন্দোনেশিয়া লিখলে বুঝতেন, মানে মালয় হচ্ছে মালয়েশিয়ার আর সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার। তাহলে মালয় বিয়োগ সুমাত্রা অথবা মালয়েশিয়া বিয়োগ ইন্দোনেশিয়া। তাহলে আমরা দেখতেছি মালাক্কা প্রণালী, একটু বোঝা যায় কিনা একটু দেখি। এই হলো সুমাত্রা, এই যে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা সুমাত্রা, এটা হলো মালয় মালয়েশিয়ার, এটা হলো জাভা সাগর, আর এটা হলো বঙ্গোপসাগর। তাহলে এই জাভা সাগর বঙ্গোপসাগরে সংযুক্ত হয়েছে, আর মালয় থেকে সুমাত্রা পৃথক হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সুন্দা প্রণালী, সুন্দা প্রণালী। নেক্সট, এটাই দেখেন, এটা হচ্ছে জাভা সাগর, এটা হলো ভারত মহাসাগর, এটা হলো জাভা দ্বীপ, সরি এটা হলো জাভা দ্বীপ। এই জাভা দ্বীপ আর সুমাত্রাকে আলাদা করে জাভা সাগর আর ভারত মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে। এটার নাম হলো সুন্দা প্রণালী। একটু দেখি, দেখেন জাভা সাগর আর ভারত মহাসাগর সংযুক্ত হয়েছে, সুমাত্রা আর জাভা দ্বীপ পৃথক হয়েছে। আরেকবার বুঝাই দিব। আচ্ছা মানচিত্রে আরেকবার বুঝাই দিচ্ছি, নেন। দেখেন এটা হলো সুমাত্রা, এটা ইন্দোনেশিয়ার দ্বীপ,
এটা হলো জাভা, এটাও ইন্দোনেশিয়ার দ্বীপ, দুইটাই ইন্দোনেশিয়ার দ্বীপ। এটা হলো জাভা সাগর, এটা হলো ভারত মহাসাগর। এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা ইমেজের কারণে একটা অংশ এখানে আসছে, এটা নাই মনে করেন, এটা নাই মনে করেন। এটা আর এটা সংযুক্ত হয়েছে, এটা আর এটা আলাদা হয়েছে। সুমাত্রা আর জাভা আলাদা হয়েছে, মানে জাভা দ্বীপ। আবার এটা হলো জাভা সাগর, জাভা সাগর আর ভারত মহাসাগর সংযুক্ত হয়েছে, সুমাত্রা আর জাভা পৃথক হয়েছে। ওকে, এখানে একটু দেখতে পারেন, এটা হলো সুমাত্রা, এটা হলো জাভা। এই যে জাভা সি, এটা ভারত মহাসাগর। এই ক্লিয়ার? ফরমোজা বা তাইপে প্রণালী, ফরমোজা বা তাইপে প্রণালী, এই তাইপে হলো তাইওয়ানের রাজধানীর নাম বর্তমান, আর ফরমোজা হলো তাইওয়ানের পূর্ব নাম। তাইওয়ানকে আগে কি বলা হতো? ফরমোজা। আর তাইপে হলো রাজধানী। এটা মোজা দেখে অনেকে আবার এরকম মোজা মনে করতে পারে যে এই মোজা কিনা, যে ফরমোজা না পরমোজা, এরকম কোনো কিছু না ভাই। এটা হলো তাইওয়ানের পূর্ব নাম। এটা কি করেছে একটু দেখেন, পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে। আর দক্ষিণ চীন সাগরের পরিবর্তে আপনি টাংকিং লেখা আছে তো, এটা টংকিং হবে, টংকিং। টংকিং সাগরকে সংযুক্ত করেছে, অথবা চীন থেকে তাইওয়ানকে আলাদা করেছে। তাহলে পূর্ব চীন সাগর যোগ দক্ষিণ চীন সাগর অথবা টংকিং সাগর, আলাদা হয়েছে চীন আর তাইওয়ান। এটা হলো ফরমোজা প্রণালী। আমরা একটু দেখি, দেখি আমাদের ইমেজ আছে কিনা। এই এটা হলো তাইওয়ান, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইস্ট চায়না সাগর মানে পূর্ব চীন সাগর। এটা হলো দক্ষিণ চীন সাগর, এটা যুক্ত হয়েছে। আর এই যে হলো চায়না, এই চায়না তাইওয়ান আলাদা হয়েছে। এই যে চায়না, এই যে তাইওয়ান, চায়না তাইওয়ান আলাদা, পূর্ব চীন সাগর আর দক্ষিণ চীন সাগর সংযুক্ত হয়েছে। হরমুজ, তরমুজ না কিন্তু, হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। হরমুজ প্রণালী, দেখেন তো বাইডেনের কি অবস্থা, সার্চ দেন না লাইভ। হরমুজ প্রণালী,
এটা হলো হরমুজ প্রণালী। এই দেশটার নাম ইরান। এইটা এইটা এই যে যে মাথাটা গেছে, এইটুকির নাম ইউনাইটেড আরব আমিরাটস, মানে সংযুক্ত আরব আমিরাত। এর এই পাশে ওমান আছে, এটা গালফ অফ ওমান মানে ওমান উপসাগর। এটা পার্সিয়ান গালফ মানে পারস্য উপসাগর। এই পারস্য উপসাগর ওমান উপসাগরে এসে সংযুক্ত হয়েছে। 264 তো আগেই ছিল, ট্রাম্প 214। আচ্ছা, ও এখনো মানে কাউন্ট হয় নাই এখনো। আচ্ছা, দেখা যাক কি ঘটে। 6টা। আচ্ছা, তো ইরান আর সংযুক্ত আরব আমিরাত আলাদা, পারস্য উপসাগর আর ওমান উপসাগর সংযুক্ত। এই তো হয়ে গেল। জর্জিয়ায় তো খেলা জমবেই। দেখেন, পারস্য উপসাগর যোগ ওমান উপসাগর, ইরান আর সংযুক্ত আরব আমিরাত। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট গুলো শেষে বলে দিচ্ছি যদিও। ডোভার প্রণালী আর 3টা প্রণালী আছে এটা সহ। ডোভার, এটা হলো ডোভার প্রণালী। এটা হলো ইংল্যান্ড, এটা হলো ফ্রান্স, এটা উত্তর সাগর, আর এদিকে আছে উত্তর আটলান্টিক মহাসাগর। দেখি একটু। উত্তর সাগর যোগ ইংলিশ চ্যানেল, এটাকে অনেকে ভুলে আটলান্টিক দিয়ে দেয়, কিন্তু এই ইংলিশ চ্যানেল চ্যানেল হচ্ছে আটলান্টিকের সাথে সংযুক্ত হয়েছে। আগের স্লাইড বলতে কোনটা? এটা ডক্টর সুময়, এটা ওকে। দেখেন তাহলে কি হবে, ইংল্যান্ড না উত্তর সাগর যোগ ইংলিশ চ্যানেল, আর ইংল্যান্ড বিয়োগ ফ্রান্স, ইংল্যান্ড বিয়োগ ফ্রান্স, এটা দাঁড়াচ্ছে না, লিখে নেন ইংল্যান্ড বিয়োগ ফ্রান্স। হরমুজে কি এখন যাওয়া সম্ভব ডক্টর? বলেন। অন্যায় দাবি করেন। নেন, দিলাম। ডোভার প্রণালী, উত্তর সাগর যোগ ইংলিশ চ্যানেল, এটা তো বলেছি, এটা নিয়ে আর কথা বলবো না। এই পুরোটা হলো ইংলিশ চ্যানেল, এইটা হলো স্টেট অফ ডোভার, অর্থাৎ ডোভার প্রণালী। এটা ইংল্যান্ড, এটা ফ্রান্স, এটা আলাদা হয়ে গেছে। পুরোটা ইংলিশ চ্যানেল, এইটুকু প্রণালী, এইটুকু।
ডেভিস প্রণালী, ডেভিস প্রণালী এটা হলো ডেভিস প্রণালী। এটা গ্রিনল্যান্ড দ্বীপ, এটা বেফিন উপসাগর, এটা লাব্রাডার সাগর, ল্যাব্রাডার, এটা কানাডা, উত্তর আমেরিকা। দেখেন বাফিন উপসাগর যোগ লাব্রাডার সাগর, গ্রিনল্যান্ড বিয়োগ কানাডা, এটা গ্রিনল্যান্ড এটা কানাডা, এই দুইটা আলাদা। আর বাফিন উপসাগর আর লাব্রাডার সাগর সংযুক্ত হয়েছে, এই জায়গায় লাব্রাডার সাগর আছে, এখানে ইন্ডিকেট করা নাই, বুঝে নেন। এই 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 এরপরে আর একটা প্রণালী আছে আমাদের, লাস্ট ওয়ান হরমুজ ফ্লোরিডা প্রণালী দেখাবো আমরা এখন। ফ্লোরিডা প্রণালী, আমরা এখন সাপের খেলা দেখাবো, দেখবেন নাকি ভাই সাপের খেলা? ওয়া, ফ্লোরিডা সাপের জন্য বিখ্যাত, এই জন্য একটু সাপের খেলা দেখাইলাম যেন মনে থাকে। কেউ কেউ আবার ভয় পাইছে। দেখেন, যদি ভয় না পাইতে চান তাড়াতাড়ি লেখেন। মেক্সিকো উপসাগর যোগ আটলান্টিক মহাসাগর, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিয়োগ কিউবা। দ্রুত লেখেন, নাহলে আরো সবল মারবে কিন্তু। ওকে, আশা করি লেখা হয়েছে। এখন আমরা আসলে দেখবো প্রণালীটা কি হয়েছে, কি ঘটেছে একটু দেখবো, আর সাপের খেলা নয়। দেখেন, এটা হলো গালফ অফ মেক্সিকো, মানে মেক্সিকো উপসাগর। এটা হলো ফ্লোরিডা, এটা যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য ফ্লোরিডা। আর এই যে যে দেশটা দেখতে পাচ্ছেন এটা হলো কিউবা। এই ফ্লোরিডার কিউবা আলাদা হয়ে এই মেক্সিকো উপসাগর আটলান্টিকের সাথে যুক্ত হয়েছে। এই ফ্লোরিডা আর কিউবা পৃথক, এটা এখান দিয়ে গিয়ে এখানে যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রণালীর ক্লাস। এখন আমরা বিখ্যাত সমুদ্র বন্দরগুলো দেখব। নিচের দিকে কি গেল, কোন দিকে? এই যে আপনি এইটা চিন্তা করেন তাইলেই হবে। এই যে এই এখানে একটু বিভিন্ন ডিজাইন দেখাইছে, তো এটাও পানি। মানে
এই যে অংশ এই পর্যন্ত কিন্তু ফ্লোরিডার অংশ, আর কিউবার অংশ এখান দিয়ে গিয়ে এই জায়গা হবে, এখান থেকে এটা এটা দিয়ে বেরোইছে, এটা আটলান্টিক। কিউবা কিন্তু এই যে এখান দিয়ে গিয়ে এদিকে এই পর্যন্ত আছে, এই হলো ফ্লোরিডা। এই আপনি এটা আপনার কাছে যে মানচিত্র আছে না, ওটা দেখেন, খুব ভালো বুঝবেন। কিউবার ডান পাশে এটা আটলান্টিক, এখানে ক্যারিবিয়ান যে অঞ্চলগুলো রয়েছে না সেগুলো। মানে এই ইমেজটা একটু ভালো হয় নাই। দেখেন স্লাইড 2, পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর। আমাদের প্রণালী আলোচনা শেষ, এখন দাগিয়ে নেন কোনগুলো ইম্পর্টেন্ট, একটু দাগ দেন প্রথম থেকে। বেরিং প্রণালী, বেরিং এ ডাক দেন। বসফরাস, বাবেল মানদেব, বেরিং, বসফরাস, বাবেল। পক প্রণালী, হরমুজ, জিব্রাল্টার, ফ্লোরিডা। এই কটা ইম্পর্টেন্ট, জিব্রাল্টার, ফ্লোরিডা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলি, বেরিং, বসফরাস, বাবেল মানদেব, জিব্রাল্টার, ফ্লোরিডা, হরমুজ, পক, এই কটা বেশি ইম্পর্টেন্ট। আমরা একটু সমুদ্র বন্দর দেখে আসি, আসেন ঘুরে আসি সমুদ্র বন্দরে। এখনকার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমুদ্র বন্দর। শিরোনাম করবেন পৃথিবীর বিখ্যাত সমুদ্র বন্দর। এটা সাপের চেয়েও ভয়ঙ্কর। মাঝে মাঝে তো মাওয়া ঘাটে এরকম হয়, প্রায় আগে হতো আর কি, দুই একবার পড়েছিলাম। তো দেখি আমরা কিছু বিখ্যাত সমুদ্র বন্দর ডিটেলস লাগবে না, কোথায় জানা থাকলেই হবে, কোন দেশের আর কি। আমস্টারডাম সমুদ্র বন্দর লেখেন, শিরোনাম করেন আমস্টারডাম। এটা আমরা জানি অনেকেই যে আমস্টারডাম কোথায়। আমস্টারডাম, এটা হলো আমস্টারডাম সমুদ্র বন্দর। অবস্থান হল্যান্ড, মানে বর্তমান নেদারল্যান্ড। এটা ভূমধ্য সাগরের একটা সমুদ্র বন্দর। নেদারল্যান্ডস, ভূমধ্য সাগর লিখে রাখতে পারেন। পোর্ট অফ আমস্টারডাম, এটা আমস্টারডাম এই পর্যন্ত, এটা পুরোটাই মানে আমস্টারডামের একটা আপনাকে ছক দেখানো হচ্ছে।
আলেকজান্দ্রিয়ার সমুদ্র বন্দর কোথায় এটা? ইজিপ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ মিরাজ ফাহিম। এটা হচ্ছে আলেকজান্দ্রিয়া, ইজিপ্ট, মিশরে। অবস্থান হচ্ছে মিশর। ইয়োকোহামা সমুদ্র বন্দর, ইয়োকোহামা সমুদ্র বন্দর, জাপান। জাপান। আলেকজান্দ্রিয়া কিন্তু মিশরে, ওটা কিন্তু ভূমধ্যসাগর, আর এটা কিন্তু জাপান সাগরে। ইয়াঙ্গুন সমুদ্র বন্দর, নাম দেখেই বুঝছেন ইয়াঙ্গুন, আগে নাম ছিল রেঙ্গুন। এখানেই শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর কবর রয়েছে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়েছেন শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। কেউ জানেন দ্বিতীয় বাহাদুর শাহ কোন বিপ্লবের কারণে এই ইয়াঙ্গুনে বা বর্তমান ইয়াঙ্গুন আগের রেঙ্গুনে পালাইতে বাধ্য হয়েছিল? কে বলতে পারে দেখি, কোন বিদ্রোহের কারণে? সিপাহী বিদ্রোহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সিপাহী বিদ্রোহ হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত প্রথম বিদ্রোহ। ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত প্রথম বিদ্রোহের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। প্রথম বিদ্রোহের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। বলেন সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? দেখি কি অবস্থা। কেউ বলতে পারছেন না কেন? মায়ানমার। তাহলে ইয়াঙ্গুন মায়ানমার, এটা লিখে রাখেন। এটা ইয়াঙ্গুন রিভার, এটা হচ্ছে ইয়াঙ্গুন রিভার। কি? নানা সাহেব? আচ্ছা, নানা সাহেব আমাদের বাংলাদেশের ছিল এই অংশের। দেখেন ওয়েলিংটন সমুদ্র বন্দর, মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ হয় সিপাহী বিদ্রোহের। মঙ্গল পাণ্ডে হচ্ছে প্রথম শহীদ সিপাহী বিদ্রোহের। ওয়েলিংটন সমুদ্র বন্দর। নেক্সট, ওয়েলিংটন
সমুদ্র বন্দর ওয়েলিংটন নাম শুনে বুঝতেই পারতেছেন একটু আগে প্রণালী পড়েছেন। নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। আপনারা কোনো প্রয়োজনে, সাধারণ জ্ঞানের কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করতে পারেন, বাংলাদেশ আন্তর্জাতিক যে কোনো প্রয়োজনে। এটা হচ্ছে ফেসবুক আইডি, যেভাবে লেখা আছে এভাবে রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট হবে না, আগে মেসেজ করতে হবে, ইনবক্স করতে হবে। PROLAYPAUL। যদি প্রয়োজন মনে করেন কোনো উত্তর, কোনো অথেন্টিক আনসার এর জন্য, সাধারণ জ্ঞানের 70 নম্বরের যে কোনো অথেন্টিক আনসারের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। এখানে ও দিলে হবে না, এখানে এ, PROLAYPAUL, এটা এফবি আইডি। দেখেন, ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ড, ওসাকা, ওসাকা সমুদ্র বন্দর। ওসাকা নাম শুনলে সেই কস্টেফের কথা মনে পড়ে, যেটা টেনিস বলে পেঁচিয়ে খেলতাম আমরা। এই ওসাকা সমুদ্র বন্দর। জাপান, কলম্বো সমুদ্র বন্দর, শ্রীলঙ্কা। এটা বলতে পারেন এক প্রকার সাজেশন দিচ্ছি, এগোটা দেখে দেখে গেলেই হবে। কলম্বো সমুদ্র বন্দর, শ্রীলঙ্কা। কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর, কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর, এটা মরক্কো। কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর, এটা মরক্কো। অ্যান্টওয়ার্প সমুদ্র বন্দর, অ্যান্টওয়ার্প সমুদ্র বন্দর। অ্যান্টওয়ার্প কোথায়? বেলজিয়াম। অ্যান্টওয়ার্প হচ্ছে বেলজিয়ামের একটি সমুদ্র বন্দর। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন, এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। এনি কোশ্চেন? কমেন্টসে অথবা সরাসরি ফোন কলে আমাকে প্রশ্ন করতে পারেন। আজকে আপনাদের 3 নম্বর লেকচার হলো, আগামী দিন ক্লাস আছে তাদের? আচ্ছা, তাহলে পরবর্তী বোধহয় 12-13 তারিখের দিকে আছে। স্যার বন্দরগুলো কোন সাগরে অবস্থিত বললেন না তো? বলি নেই, কিন্তু আসলে চাইলে বলে দিব, বোঝার মতোই, না বোঝার মতো কিছুই নাই, ছিল না।
মানে ধরেন যেটা ওসাকা বলছি ওটা জাপান সাগর বোঝা যাচ্ছে, চাইলে বলে দিব, আপনি একটু পড়ে নিতে পারবেন। আগে বলতেন সাথে সাথে বলে দিতাম। মানে কোন দেশে অবস্থিত এটা ইম্পর্টেন্ট ছিল, এই কারণে এগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। কেউ একজন আমাকে ফোন করার চেষ্টা করতেছেন, আপনি আপনার মাইক্রোফোন অন করে রেখেছেন কথা না বলে, আপনি প্লিজ কথা বললে বলেন, নাহলে অফ রাখেন। সালসাবিল নিধি, আপনি আপনার মাইক্রোফোনটি অফ রাখুন, কথা বলার প্রয়োজন হলে হ্যালো বলুন। কারো কোনো প্রশ্ন রয়েছে? এনি কোয়েশ্চেন অ্যাবাউট জিকে? ওকে, সম্ভবত কারো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই? নাই, কোনো প্রশ্ন নাই, তাহলে বিদায় নেই নাকি? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।